স্পেনের যেই সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন এই ৬০,০০০ অভিবাসী, সেই সীমান্ত আসলে অরক্ষিত ছিল কিনা? অরক্ষিত থাকলে এত অভিবাসী যে প্রবেশ করবে সে তথ্যগুলো কি অন্তত জানা যায়নি? এবং ৫৭ জন যে মারা গেছে তারা আসলে ঠিক কিভাবে মারা গেলেন? পার হতে গিয়ে মারা গেলেন নাকি আসলে সেই সমুদ্রেই পড়ে গিয়েছেন? একটু জানাবেন আমাদেরকে, এবং এখন এই মুহূর্তে কি ধরনের ব্যবস্থা স্পেন কর্তৃপক্ষ নিচ্ছে? জি। আরেকটি ভিতরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং আপনারা জানেন যে সদ্য স্পেনের হাইকোর্ট থেকে একটি রায় পাশ হয়েছে যে সমুদ্র সীমায় যদি কোনো অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে স্পেনের, তাহলে সেখান থেকে তাকে তাৎক্ষণিক বের করে দেওয়ার কোনো সুযোগ নেই। তাৎক্ষণিক বের করে দেওয়ার সুযোগ নেই, যে এর অর্থটা ঠিক এরকমই ছিল যে তাকে প্রথমত প্রাথমিকভাবে তাকে রিসিভ করা হবে, পরবর্তীতে তার শ্বশুর দেশে ফেরত দেওয়ার প্রয়োজন হলে ফেরত দেওয়া হবে। এই সুযোগটা মূলত স্পেনের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই সুযোগটা মূলত দালাল চক্র যারা আছে সেই দালাল চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে মরক্কোর তানখের এবং আশপাশ এলাকায় বেশ কিছু লোককে জড়ো করে দেয়। এই শুধু মরক্কিস অভিবাসী যে ছিল সেখানে সেটা না, সেখানে অন্যান্য দেশের আফ্রিকার বিভিন্ন অঞ্চলের লোকজন ছিল, পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশের লোকজন ছিল। সবাই সেই সুযোগ নিয়েছে। আপনারা যেভাবে সাগর পাড়ি দিয়ে এই কথাগুলো আসতেছে বিভিন্ন মিডিয়াতে, আমি এই সেউতা যে ছিটমহল আছে সেখানে আমার যাওয়া হয়েছে। এটা কিন্তু সাগরের পাশে সামান্য একটু ঘুরে আসতে হয়, 1 কিলোমিটার থেকে কম জায়গা। এই জায়গাটা সাগরের পাশ দিয়ে এবং টিলার পাশ দিয়ে মূলত মরক্কো থেকে সিউতাতে প্রবেশ করতে হয়। এই সুযোগটা কাজে নিয়েছে, যেহেতু সরকারের আদালতের রায় ছিল যে সাগর সীমা থেকে কাউকে ফেরত দেওয়া যাবে না তাৎক্ষণিক, সেই কারণে স্পেন বাধ্য যারা সাগর সীমায় প্রবেশ করেছে তাদেরকে রিসিভ করা, পরবর্তীতে তাদেরকে বহিষ্কার করবে আইনি প্রক্রিয়ায়। এখন দেখা গেছে আজকে এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী সিউতা যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে প্রবেশ করেছে। এবং সিউতা ক্যাম্প মূলত 18.50 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট প্রদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশ সম্বন্ধে কি তথ্য পাওয়া গেছে? মানে ৬০,০০০ যে অভিবাসী তারা কোন কোন দেশে? এখানে এখন পর্যন্ত তারা ৬০,০০০ অভিবাসী যে শনাক্ত করেছে, সেখানে এখন পর্যন্ত দেশের কোন কোন দেশে তারা বলতেছে মরক্কোর পাশাপাশি আফ্রিকা এবং অন্যান্য দেশের লোক আছে। এখন পর্যন্ত তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি। আজকে সন্ধ্যা পর্যন্ত ৩৭,৫০০ মরক্কিস অভিবাসী যারা ছিল তারা সৈকতে তাদের দেশে চলে গেছে এবং ৫৭ জন যে শনাক্ত করা হয়েছে, যে ৫৭ জন লোক মারা গেছে, লাশ উদ্ধার করা হয়েছে, এই লোকদেরকে আসলে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে এরা মরক্কোর অভিবাসী। আমি একটু পুরো আপডেট পেয়েছি। এখন আসলে স্পেন কর্তৃপক্ষ কিভাবে সামলাচ্ছে? স্পেন কর্তৃপক্ষ মরক্কোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা চলতেছে এবং মরক্কোর যে অভিবাসী তারা ছিল তাদেরকে ফেরত দেওয়া হবে, পাশাপাশি ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়ন সেটাকে সহযোগিতা করতেছে স্পেনকে। আচ্ছা এই বিষয়গুলো অনেকগুলো তথ্য জানলাম। আমি একটু সরাসরি আলাপে যেতে চাই। ডক্টর জালালউদ্দিন শিকদার, পুরো ঘটনাটা আপনি দেখেছেন, আমাকে একটু বলবেন আসলে আপনার দেখে কি মনে হলো? অভিবাসন নীতিতে সমস্যা নাকি অভিবাসন ব্যবস্থাপনায় সমস্যা? আসলে আপনাকে ধন্যবাদ। নুরুল সাহেব উনি ওনার মাইগ্রেশনের পয়েন্ট অফ ভিউতে বলেছেন, কিন্তু আমাদের মনে হয় এটা আন্তর্জাতিক সম্পর্কের আলোকে এটাকে ব্যাখ্যা করা উচিত। এটা আপনারা যেরকম ট্র্যাডিশনাল যে মাইগ্রেশনটাকে যেভাবে দেখছেন ঘটনাটা সেটা না, এটাকে আপনার ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। সিয়াতো আর মেলিয়া এটা হচ্ছে মরক্কোর পাশে একটা ছিটমহলের মতো, যেটা স্পেনের উপনিবেশ ছিল এবং স্পেন এটাকে নিজের দখলে রেখেছে। দখলে মানে কি তার নিজেরই একটা দেশেরই একটা অংশ, এবং সেখানে অনেকদিন আগের থেকে এটা মরক্কো তার নিজ এলাকা হিসাবে সে দাবি করে। তা এটা নিয়ে টানাপোড়া সবসময় ছিল। তা আবার আপনি জানেন যে মরক্কোর সাথে কিন্তু আলজেরিয়ার একটা দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে পশ্চিম সাহারা যে অঞ্চলটা নিয়ে, যেখানের ভিতরে আপনার বিদ্রোহী একটা ফ্রন্ট আছে, নাম হচ্ছে পলিরাস ফ্রন্ট, যেটার নেতা হচ্ছে আপনার ইব্রাহিম গালি। তার এই পশ্চিম সাহারা অঞ্চলটা মরক্কো সেটা দাবি করে। আবার আলজেরিয়া আবার পশ্চিম সাহারাকে তারা সাপোর্ট করে, কারণ আলজেরিয়ার সাথে মরক্কোর ঐতিহাসিক দ্বন্দ্ব আছে তারা, এবং মরক্কো সুপার পাওয়ার হোক এটা আলজেরিয়া চায় না। এখন স্পেন এখানে যে প্রবলেমটা পড়েছে, স্পেন এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসি। স্পেন এই তিনটার সাথেই খুব সম্পর্ক রাখতে চায়, ভালো মতো সে সম্পর্ক রাখে, তার এই ডিপ্লোমেসিটা এরকম ছিল। তার মানে কয়েকদিন আগে মরক্কোর সাথে তার সম্পর্ক ভালো ছিল, তখন আলজেরিয়া খুব মানে অসন্তুষ্ট হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে আপনার স্পেনের যে পাদ্রে সেনজেন ছিলেন তারা 2021 সালে আপনার
এই মরক্কোর আপনার পশ্চিম সাহারা যে বিদ্রোহী গ্রুপ পলারিস ফ্রন্ট, তার যে নেতা গালিকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল মানে চিকিৎসার জন্য। তখন কিন্তু 2021 সালে কিন্তু আপনার মরক্কো কিন্তু প্রায় 8,000 শরণার্থীকে ছেড়ে দিয়ে আপনার ওই সিয়াটোতে মালিয়াতে পাঠিয়ে দিয়েছিল, দিয়ে সেখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করেছিল স্পেনকে। পরে স্পেন আবার আলোচনার মাধ্যমে কিন্তু আবার ফেরত আসে। এটা আবার আলজেরিয়া কিন্তু আবার পছন্দ করে না, রাইট? এখন আবার স্পেন রিসেন্টলি আপনার 2026-এর রিসেন্টলি আপনার এই গত মাসে তারা আলজেরিয়ার সাথে আবার একটা চুক্তিবদ্ধ হয়েছে। এইটা আবার মরক্কোকে এটা আবার প্রচন্ড আবার এটা করেছে, কি বলে মানে অসন্তুষ্ট করেছে, যার কারণে এই রেফিউজিটাকে তারা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে মধ্যে তার একটা মেসেজ দিচ্ছে যে তুমি যে আলজেরিয়ার সাথে সম্পর্ক করতে যাচ্ছ এটার ভয়াবহতা তুমি এটা পরিণত করো। যার কারণে কিন্তু আবার মরক্কোর সাথে স্পেনের আবার আলোচনার মাধ্যমে অলরেডি কিন্তু 50,000 ফেরত আসছে। এইটা হচ্ছে এই রেফিউজিটাকে এটাকে একটা ডিপ্লোমেসি টুল হিসেবে ব্যবহার করতেছে। আমি তাহলে যতটুকু বুঝতে পারলাম, আপনি যেহেতু গভীরভাবে বিশ্লেষণ করছেন, সাধারণ মানুষের দৃষ্টি থেকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি, ঝামেলাটা হচ্ছে আলজেরিয়ার সঙ্গে স্পেনের চুক্তিটা ভালোভাবে মরক্কো নেয়নি। এ কারণে মরক্কো থেকে যারা আসলে স্পেনের দিকে যেতে চায়, এতদিন মরক্কো ট্যাকেল দিচ্ছিল, এখন সেই দরজাটা তারা খুলে দিয়েছে যে তোমরা যেতে পারো, যেন স্পেন বাধ্য হয়ে মরক্কোর কাছে আসে এবং সেই চুক্তির ব্যাপারে নেগোসিয়েশনটা করে, তাই তো? কারণটা হচ্ছে যে আপনি একটা তুর্কি মডেলটা খেয়াল করেন 2016 সালে ইউরোপিয়ান ইউনিয়ন তুরস্ককে $6 বিলিয়ন দিয়েছিল যেন তুরস্কর ভিতর দিয়ে যেন কোনো অবৈধ অভিবাসী যেন ইউরোপে ঢুকতে না পারে। এরকম একটা চুক্তি কিন্তু স্পেনের এবং ইউরোপের সাথে আপনার মরক্কোর সাথে আছে, কারণ মরক্কো হচ্ছে আরেকটা ফ্রন্ট যেখান থেকে মানুষ পার হয়ে যেতে পারে। এখন এই চুক্তিটা কারণে এখানে কেউ কেউ বলা কনসপারেন্সি থিওরি, কেউ কেউ বলার চেষ্টা করতেছে এটা শুধু ওই আলজেরিয়ার সাথে সম্পর্ক না, এইটারও নেগোসিয়েশনের জায়গা যে তুমি আরো বেশি পয়সা আমাকে দিবা তাহলে কিন্তু আমি ছেড়ে দিব। মানে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু আপনার যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট যেভাবে দেখেন সেটা এটা খুব কমপ্লেক্স। মানে আপনি আসলে যে পয়েন্টটা পরিষ্কার করলেন, বোধ করে এটা অনেকের মাথায় আসবে না, যারা আসলে গবেষণা না করে তারা হয়তো বুঝতে পারবে না। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে মরক্কোকে আবার সমর্থন দেয় কিন্তু আবার ইসরায়েল এই সিয়াটো এবং মালিয়ারকে আপনার বুঝতে পারছি। আমি সেটা নিয়ে নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে একটা বড় আলোচনাটা করব। মারুফ মল্লিক, আপনি পুরোটা শুনলেন এবং আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, ডিপ্লোমেসি নাকি আসলে নিজেদের জায়গা থেকে দর কষাকষি বাণিজ্যিকভাবে? না, এটা জালাল ভাই খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এটা উনি যেটা বলেছেন এটাই ঠিক। আমরা যারা একটু ফলো করি গ্লোবাল পলিটিক্স, এইখানেও যে ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসির যে কথাটা বললেন, আলজেরিয়া, মরক্কো এবং স্পেনের একটা আছে এবং ওই জিব্রাল্টার প্রণালী বা ওই অঞ্চলে একটা প্রভাব বিস্তারের একটা রাজনীতি আছে। তো ওই বিদ্রোহীদের সঙ্গে যখন স্পেন চুক্তি করে বা তাদেরকে যখন এক ধরনের স্পেস দেয় মরক্কো, কিন্তু আমার মনে হয় জালাল ভাই এই প্রথম না, এর আগেও মরক্কো বেশ কয়েকবার এই রিফিউজিদের পাঠিয়ে দিয়েছিল। এবং এটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে আপনি দেখেন মেডিটেরিয়ান দিয়ে অভিবাসী প্রত্যাশীরা যায়, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একদম হুট করে 50,000 মানুষ 60,000 মানুষ একসঙ্গে যাচ্ছে, তার মানে এর সঙ্গে পিছনে কিছু রাজনীতি আছে, এটা সবসময় হয়। আর এটা তো গ্লোবাল পলিটিক্সের পার্ট। আর আরেকটা জিনিস আছে, ওভারঅল যে আমাদের যে ইউরোপের যে এখন মাইগ্রেশন ট্রেন্ড, আমি যেটা যদি আলাপ করি, ধরেন ইউরোপে অবৈধ অভিবাসনের 3টা রুট আছে। এক সময় সেই 90s বা 80s রাশিয়া দিয়ে একটা অংশ, রাশিয়া ইস্ট ইউরোপ হয়ে ঢুকতো। এরপরে টার্কির একটা রোড আছে, গ্রিসের সঙ্গে যে বর্ডার, বুলগেরিয়ার সঙ্গে বর্ডারটা শেয়ার করে এই দিক দিয়ে ঢুকে, এখনই স্পেন দিয়ে ঢুকে। এবং উনি যেই কথাটা বললেন জালাল ভাই, যে আমাদের গ্লোবাল পলিটিক্সের পার্সপেক্টিভে এটাকে বিবেচনা করতে হবে। এখন এই যে আমরা যে ডেথ কেসগুলো দেখি মেডিটেরিয়ানে, এইটা যদি আমরা বন্ধ করতে চাই, এটা আমি মনে করি এটা জাতিসংঘে এটা নিয়ে আলাপ করতে হবে। কারণটা হচ্ছে আমরা যদি বলি যে কারণেই হোক, ডিপ্লোমেসির কারণেই হোক আর এই আদম পাচারের কারণেই হোক, মানুষ কিন্তু ইউরোপে ঢুকছে, 3টা রুট দিয়ে ঢুকছে এবং নিত্য নতুন আদম পাচারের রুট তৈরি হচ্ছে। এইটার মূল বিষয়টা হচ্ছে এই যে যারা বিশাল জনগোষ্ঠী অভিবাসন প্রত্যাশী যারা ইউরোপে ঢুকছে, ইউরোপের লেবার মার্কেট কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করছে, অ্যাকোমোডেট করতে পারছে। তার মানে কি আপনার ইউরোপের লেবার শর্টেজ আছে, যার ফলে যারা ঢুকতে পারলেই সেখানে সে কোনোভাবে জব পেয়ে যাচ্ছে। তা এইটা যদি হয় পরিস্থিতি, তাহলে ইউরোপের যারা আছে, আমি যখন আমার ইউরোপের এই মাইগ্রেশন এক্সপার্টদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, আমরা তখন বলেছি যে তোমরা একটা বৈধ অভিবাসনের নীতিমালা তৈরি করো, কারণ তোমাদের দেশে মানুষ তো ঢুকছে। এখন এই লোকগুলাকে যদি ওদের প্রয়োজন না থাকতো, তাহলে দেখেন ওরা কিন্তু বর্ডার সিল করে দিত। কোনো রাষ্ট্র যদি চায় তার দেশে অবৈধভাবে কেউ ঢুকতে পারবে না,
সেটা আমার মনে হয় যে একটা দুইটা ঢুকতে পারে, কিন্তু বন্ধ করে দেওয়া সম্ভব, তারা একদম কিন্তু বোঝা বন্ধ করে যাচ্ছে না। 60,000 তো কম সংখ্যা না। আমার আসলে আমি ইচ্ছা ট্রেন্ডের করছে, কথা যদি বলি, হ্যাঁ, এই 60,000-এর বাদে হ্যাঁ, আপনি দেখবেন আমরা বারবার যেটা আসে। বারবার তারপরে কিন্তু- আমাদের সময় থাকলে আমি সিরিয়াসলি আলাপটা দীর্ঘ করতাম, কারণ এটা অনেক প্রয়োজন ছিল আলাপের, কিন্তু মুশকিল হচ্ছে 15 সেকেন্ডে শেষ করি। শেষ যেটা করি। হচ্ছে যে আমি মনে করি এটা একটা গ্লোবাল আমাদের প্রবলেমে পরিণত হয়েছে, এই মাইগ্রেশন, পার্টিকুলারলি ইউরোপের মাইগ্রেশন, এবং ইউরোপের দেশগুলোর উচিত জাতিসংঘের সঙ্গে বসে একটা বৈধ মাইগ্রেশন পলিসি তৈরি করা, যেন মানুষ এই মেডিটেরিয়ান বা এই দিক দিয়ে ওই আলপস পার হয়ে যায়, বা আপনার ইস্ট ইউরোপিয়ান বা রাশা হয়ে যায়, টার্কি হয়ে যায়, এইভাবে যাওয়াটা যেন বন্ধ করে। অনেক ধন্যবাদ নুরুল ওয়াহিদ। আরো কিছু তথ্য নিশ্চয়ই আপনার কাছ থেকে পেতে থাকবো আমরা, এবং ডক্টর জালালউদ্দিন শিকদার। আমরা এখান থেকে নিশ্চয়ই সামনে আমরা আলোচনাটা দীর্ঘ করবো। মরক্কোর পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে। এই পর্যন্ত আমরা আলাপটা আজকে করলাম এ পর্যন্ত।